সব মিলিয়ে ঘটনা দুইটা। এক হচ্ছে বাঙালি ব্যবসা নিয়ে ঝামেলা, আর এক হচ্ছে যুবদল চাঁদাবাজি করতেছে চাঁদা না দেওয়ার কারণে। আরেকটা অভিযোগ আসছে, এই ব্যক্তি হচ্ছে হাজী সেলিমের পক্ষের লোক। তাহলে স্বভাবতই প্রশ্ন আসে, তিনি যুবদলের প্রোগ্রামের স্টেজে বা মঞ্চে কিভাবে থাকেন সিনিয়র নেতৃবৃন্দদের পিছনে? তাহলে কি যুবদল আবার নতুন করে আওয়ামী লীগের যেই সমস্ত লোকজন ছিল তাদেরকে পুনর্বাসন করতেছে? প্রশ্ন হলো, চাঁদাবাজি যাদের নামে ওঠে কত টাকার বিনিময়ে তাদেরকে আপনারা পুনর্বাসন করছেন? এই প্রশ্নগুলোও থেকে যাচ্ছে। এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটার সাহস তারা যে হ্যাডম নিয়ে দেখিয়েছে, এর পেছনে রাজনৈতিক ঊর্ধ্বতন পক্ষের সমর্থন লাগে। এই সমর্থন আছে, সেইটা ডিজিএফআই এর নাকি যুবদলের নাকি বিএনপির সেটা আমি বলতে পারবো না, এটা পুলিশ বলতে পারবে। মিটফোর্ডের ঘটনাকে কিভাবে দেখছেন? আর বিভিন্ন সূত্র থেকে এই হত্যাকাণ্ডের আজকে 3 দিন না 4 দিন অতিবাহিত হলো, বিভিন্ন সূত্র থেকে বলা হচ্ছে যে এটার নেপথ্যে অন্য ঘটনা থাকতে পারে। যেমন পিনাকি এবং ইলিয়াসের ভিডিও থেকে আমরা যেটা জানতে পারলাম, ডিজিএফআই এর হাত আছে বলে এরকম তারা তথ্য দিচ্ছে। আসলে আপনার কাছে কি মনে হয়? মনে হওয়াটা নিয়ে তো আসলে বলতে পারবো না, মনে তো অনেক কিছু হয়। এখানে ডিজিএফআই নাকি অন্য কোনো দল, নাকি কোনো দলকে একটু খারাপ পজিশনে যাতে চলে যায়, সেটা যেভাবে বিএনপির পক্ষ থেকে এলিগেশন আনা হচ্ছে অন্যান্য দলের পক্ষ থেকে, সেসব বিষয়গুলো আসলে মনে হওয়া দিয়ে বিবেচনা করা যায় না। আসল আলাপ হচ্ছে আপনি চোখে কি দেখছেন। আমি প্রথমত চোখে দেখছি সেখানে হত্যাকাণ্ডটা ঘটেছে, এটা নির্মম, এটা নিয়ে কারো কোনো মতানৈক্য নেই। একই সাথে যিনি হত্যার শিকার হয়েছেন এবং যারা মিলে করেছেন তারাই বিএনপির যুবদলের অঙ্গ সংগঠনের বা যুবদলের লোক, কর্মী নেতা। এবং বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ যা হয়েছে, মামলা যেই সূত্র ধরে হয়েছে, একই সাথে অন্যান্যটাও যে অন্যান্য পত্রিকাগুলো যেভাবে প্রকাশ করেছে, যেটা বিএনপির পক্ষে যতটুকু তারা নিতে চায় অথবা তারা বিপক্ষে বলে এটা হয়নি বলতে চায়, সব মিলিয়ে ঘটনা দুইটা। এক হচ্ছে বাঙালি ব্যবসা নিয়ে ঝামেলা, আর এক হচ্ছে যুবদল চাঁদাবাজি করতেছে চাঁদা না দেওয়ার কারণে। আরেকটা অভিযোগ আসছে, এই ব্যক্তি হচ্ছে হাজী সেলিমের পক্ষের লোক। তাহলে স্বভাবতই প্রশ্ন আসে, তিনি যুবদলের প্রোগ্রামের স্টেজে বা মঞ্চে কিভাবে থাকেন সিনিয়র নেতৃবৃন্দদের পিছনে? তাহলে কি যুবদল আবার নতুন করে আওয়ামী লীগের যেই সমস্ত লোকজন ছিল তাদেরকে পুনর্বাসন করতেছে? প্রশ্ন হলো, চাঁদাবাজি যাদের নামে ওঠে কত টাকার বিনিময়ে তাদেরকে আপনারা পুনর্বাসন করছেন? এই প্রশ্নগুলোও থেকে যাচ্ছে। আলাপ যেই হোক বা যেই ঘটাক বা না ঘটাক, এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটার সাহস তারা যে হ্যাডম নিয়ে দেখিয়েছে, এর পেছনে রাজনৈতিক ঊর্ধ্বতন পক্ষের সমর্থন লাগে। এই সমর্থন আছে, সেইটা ডিজিএফআই এর নাকি যুবদলের নাকি বিএনপির সেটা আমি বলতে পারবো না, এটা পুলিশ বলতে পারবে। এর পরের আলাপ হচ্ছে, পুলিশ ইনভেস্টিগেশনের পর অবশ্যই বলবে, যদি ইতিমধ্যে তারা প্রাথমিক তদন্তের ভিত্তিতে হয়তো বলেছেন যে এটা চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে হয় নাই, এই রকমের একটা ফটোকার্ড চারদিকে ছড়াইয়া পড়ছে। আমার প্রশ্ন হচ্ছে, এই ঘটনা চাঁদাবাজির কারণে হোক বা আপনার এটা ভাঙারি ব্যবসা নিয়ে কারণে হোক, এখানে কি কম মারা যাবে? যে ঘটনা দিয়ে হোক, যে একটা ঘটনা করছে এটা দিয়ে হয় না, ওইটা দিয়ে হয়েছে, তো লোকটা একটু কম মারা গেছে নাকি পাপ কম হয়েছে, কোনটা? অবশ্যই তা নয়। তাহলে আলাপটা কি? এই ইন্টারিম সরকার যেই ধরনের নিশ্চয়তা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বা তাদেরকে দিয়ে আমাদের দেওয়ানোর কথা ছিল, সেখানে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তার প্রমাণ, ইন্টারিম সরকারের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য যেই কমিটি আছে, আসিফ মাহমুদ সেখানকার একজন সদস্য, তিনি বলেন আমরা প্রস্তর যুগে মধ্যযুগে প্রবেশ করছি। তার বক্তব্যের মাধ্যমে অফিসিয়ালি বোঝা যায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তাদের শাসনামলে। তারা ব্যর্থতা দিতে চরম পর্যায়ের ব্যর্থতা, মানে নিরাপত্তা দিতে চরম পর্যায়ের ব্যর্থতার পরিচয় দিয়েছে। এটা হচ্ছে আরেকটা আলাপ। তার পরবর্তী আলাপ হচ্ছে, বাংলাদেশে এই চাঁদাবাজি, দখলদারি, এগুলো কি হচ্ছে না? শরীয়তপুরে বাস মালিক সমিতির যে ঘটনা চ্যানেল 24-এ প্রকাশিত হইল, সেটা কি বাংলাদেশের মানুষ দেখে নাই? তাহলে চাঁদাবাজি তো চলতেছে ভাই, আপনি সেই ঘটনা প্রকাশ হয়েছে সেটার কোট আনকোট করে কেন বলতে হবে? বাংলাদেশের প্রত্যেকটা স্টান্ট, টেম্পো স্ট্যান্ড তো ভাইরাল একটা নাম, সেই টেম্পো স্ট্যান্ডের কথা বাদ দেন, আপনি এখান থেকে কয়েক কিলোমিটার দূরে যাত্রাবাড়ির স্ট্যান্ডে যান, সেখানে হুন্ডাওয়ালাদের কাছ থেকে 10 টাকা করে, বাসের কাছ থেকে 50 টাকা 100 টাকা, লেগুনার কাছ থেকে টাকা, এগুলো কি তোলা হচ্ছে না? আমরা কি তাদেরকে দেখছি না? আপনারা মিডিয়ার লোক, একটু ক্যামেরা সেখানে নিয়ে যান, দেখতে পারবেন এই ধরনের চাঁদাবাজিগুলো করছে। তো চাঁদাবাজি যেখানে হয়, অবৈধ টাকার লেনদেন যেখানে হয়, সেখানে তো এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটবে, একেবারেই স্বাভাবিক। এখানে ডিজিএফআই সহ অন্যান্য এজেন্সির আপনি যে সূত্র খুঁজতেছেন তারা ঘটাইছে কিনা সেটা খোঁজা লাগবে কেন? চাঁদাবাজি করতে গেলে তো হত্যাকাণ্ডের ঘটনা ঘটবি। অবৈধ টাকা যেখানে আছে সেখানে অবৈধ অস্ত্রের ঝঞ্ঝানি থাকবি, একেবারে আলাপ ক্লিয়ার। অনেকে বলছেন যে
এই বাংলাদেশের দুরবস্থা, রাজনীতির এই দুরবস্থা তারেক রহমান দেশে ফিরলে সমাধান হয়ে যাবে। আপনি কি মনে করেন? কেন তারেক রহমান কি কোনো জাদুর কাঠি নিয়ে আসবেন? এটা দূর থেকে কেন পাচ্ছেন না? তারেক রহমানের হাতের মধ্যে কোন মোজেজা, কোন এলেম নিয়ে তিনি ওখানে আছেন? তাহলে আসছেন না কেন? চলে আসুক। আসলে যদি সমস্যার সমাধান হয় আমার তো আপত্তি নেই। যদি এরকমের কোনো এলেম, মোজেজা, কারামত তার কাছে থাকে, আসলো, আপত্তি থাকবে না। কিন্তু আসলে এই ধরনের মুখরোচক কথা রাজনৈতিক অঙ্গনে থেকে রাজনৈতিক ব্যক্তিবর্গ কিভাবে বলে আমার আসলে বোধগম্য নাই। বাংলাদেশের টোটাল পরিস্থিতি হাসিনা চলে যাওয়ার পর যে ডিফাংশন হইছে, বিশেষ করে অবৈধ টাকা পয়সার লেনদেনের, সেইটার একটা সেটেলমেন্ট হইতে পারে নাই। কোন দল ভাগ বাটোয়ারা করে একটা সেটেলমেন্টের মধ্যে চলে যাবে, কে কাকে চাঁদা দেবে, এটা যদি একটা চেইনিং এর মধ্যে চলে আসে তাহলে আর এই ঘটনা থাকবে না। একদম স্পষ্ট আলাপ। তার বাইরে গিয়ে যেই নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি, আমরা যদি বাংলাদেশের জনগণকে নিয়ে বাংলাদেশের পক্ষের শক্তিকে বিজয়ী করতে পারি, তখন আবার এই ঘটনা এমনভাবে ডিফাংশন হবে, অনেকের রাজনৈতিক ভবিষ্যৎ খারাপ হয়ে যেতে। জনগণ আন্দোলনে যেভাবে সক্রিয় ছিল, এই যে সাদা মাঝেদের সক্রিয় না কেন? জনগণ কেন সক্রিয় না? একজনের সামনে মারি দিচ্ছে, সব তারা তাই দেখছে, এটা কেন? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে, জনগণ দেখছে, আপনিও দেখছেন, আমিও দেখছি। একই সাথে মিটফোর্টে যেই ঘটনা ঘটলো, সেখানে শত শত মানুষ দাঁড়াই থাকলো, কেউ কোনো প্রতিক্রিয়া জানালো না কেন, বা এটাকে থামাতে গেল না কেন? আপনি ঢাকা পোস্টের একটা রিপোর্ট দিবেন, দেখবেন পরবর্তীতে ঘটনা ভাইরাল হওয়ার পর ঢাকা পোস্টের সাংবাদিক সেখানে যাওয়ার পরে সবাইকে জিজ্ঞেস করছিলেন, পার্শ্ববর্তী দোকানগুলোকে, ভাই এখানে কি হয়েছে? এই সোহাগকে কি আপনারা চেনেন? কেউ চিনে না। আশ্চর্য আলাপ, মনে হয় সোহাগ ওখানে নাজিল হয়েছিল, তারপর ঈসা আলাইহিস সালামের মতো আকাশে চলে গেছে। এখন আর সোহাগের কোনো অস্তিত্ব নাই, কেউ কাউকে চেনেই না, তাকে কেউ কোনোদিন দেখেই নাই। তার মানে হচ্ছে অদৃশ্য এক ধরনের ভীতি সেখানে চারদিকে চলমান আছে। এই ভীতি কারা ছড়াইলো? এই ভয় জনগণ কেন পাইলো? এখন এই যে ঐক্যবদ্ধভাবে আছে না যে জনগণ সেটা মোকাবেলা করবে, ওখানে কোনো ছাত্র প্রতিনিধি দেখছেন? সাধারণ ছাত্ররা কিন্তু ছিল না। টোটাল আন্দোলনে রাজনৈতিক দলগুলো যখন ঘরমুখ, বিশেষ করে যদি স্পেসিফিক বলি, 28 অক্টোবর বড় দলের বড় নেতারা জান নিয়ে পালাইছি বলছে, সেই সময়তে ছাত্রদের নেতৃত্বে যেই অভ্যুত্থান হইল, সেখানে হাসিনা পালাইয়া গেল, তাদের প্রতিনিধি একজনও ছিল না। ছাত্রদের কর্মকাণ্ড নিয়ে যথেষ্ট রকমের বিতর্ক আছে। একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নতুন দল এনসিপি, বিতর্কের শেষ নেই। কিন্তু একথা সত্য, তারুণ্যের শক্তি আলাদা। সেখানে যদি কোনো ছাত্র প্রতিনিধি থাকতো, একজন হলেও গিয়ে প্রতিবাদ করতো, সেই বিশ্বাস এখনকার ছাত্র সমাজের কাছে তাদের উপরে আমি রাখতে চাই, সেই আস্থা রাখতে চাই। কিন্তু ওখানে যারা থাকে তারা কারা? বেশিরভাগই ব্যবসায়ী, বেশিরভাগই ওখানে শ্রমিক শ্রেণীর লোক, অন্য কোনো কাজ করে খায়, 500-1000 টাকা দৈনিক শ্রম দিয়ে কাজ করে, অথবা ছোট একটা ব্যবসা আছে। বড় ব্যবসায়ীরাই টিকতে পারতেছে না, ছোট ব্যবসায়ীরা ওই অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তার ব্যবসাটা শেষ করবে, খেয়ে পরে তো বাঁচতে হবে। সেই জন্যই সেখানে কোনো কথা বলে নাই। এখন আপনাদের খুঁজে বের করার দায়িত্ব, এই ভয়ের সংস্কৃতি হাসিনা যাওয়ার পর কারা তৈরি করার সাহস পেল, সেটা বের করলে আমার মনে হয় ব্যাপারটা ক্লিয়ার হবে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে ওরা
আমিরুল মোমিনীন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।